অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। আজকের পাঠ সংখ্যা রেখার সাহায্যে আমরা সংখ্যার বিস্তার দেখাবো। সংখ্যা রেখা এটি হচ্ছে একটা রেখা। রেখা হচ্ছে কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত অথবা বিন্দুর চলমান পথ। এখানে অনেকগুলো বিন্দু আছে পরপর সাজানো, একটার সাথে একটা মিলে একটা রেখার সৃষ্টি হয়েছে। এখানে যদি আমি এই বিন্দুটাকে চিহ্নিত করি 0, তারপর এটা হবে ডান দিকে 1 2 3, বাম দিকে শক্তি কম -1 -2 -3। এটা চলমান ইনফিনিটি পর্যন্ত পজিটিভ, আর এটা হচ্ছে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। এখানে আমরা তিনটা জিনিস দেখাইতে পারি, সেটা হলো 1 থেকে যে সংখ্যাগুলি আসতেছে একের পর এক 1 2 3 4 5 6, এগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n দ্বারা সূচিত করা হয়। এবং শূন্য সহ যদি 1 2 3 4 এগুলো আসে তাহলে w দ্বারা সূচিত করা হয়, এগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর এই সবগুলো সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, যাহা z দ্বারা সূচিত করা হয়। এই পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এর মাঝে অনেকগুলো বিন্দু আছে। এই 2 এর পরে 3, তার মাঝে ছোট ছোট অনেক বিন্দু, অসংখ্য। 1 মাঝে 1 থেকে 2 এর মাঝে অসংখ্য বিন্দু আছে। এই বিন্দুগুলি যদি আমরা নামকরণ করে থাকি তাহলে এখানে কত আছে? এখানে আমরা 0 থেকে 0.1 0.2, এখানে 1 আর 2 এর মাঝে 1.5 1.6 1.7 অনেক অসংখ্য বিন্দু আছে। এই বিন্দুগুলো যদি আবার নামকরণ করতে পারি আমরা, তাহলে আমরা সংখ্যার বিস্তার ঘটাইতে পারবো। সংখ্যাগুলো আমাদের কিভাবে আছে? যেমন 0.1 এর একটা সংখ্যা হতে পারে, 0.12 0.123 এটা একটা সংখ্যা হতে পারে, 0.13 অনুকোণিক এটা একটা সংখ্যা হতে পারে, √2 এটা একটা সংখ্যা হতে পারে। এগুলোকে আমরা কিভাবে বিস্তার ঘটাইতে পারি এখন আমি তা দেখাবো। আমি একটা পিরামিড, একটা পিরামিডের মতো দেখাই। আমরা যদি এরকম পিরামিড তৈরি করি, এরকম পিরামিড তৈরি করি, এরকম আমরা পিরামিডে প্রথম দেখাতে পারি n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখানে থাকবে 1 2 3 ইত্যাদি। তারপরে দেখাতে পারি আমরা w তে থাকবে 0 1 2 3 ইত্যাদি। তারপর আছে z এ থাকবে 0 +-1 +-2 +-3 ইত্যাদি। তারপর আছে আমাদের মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যদি মূলদ আর অমূলদ, মূলদকে যদি আমরা q দ্বারা সূচিত করি, q মূলদ সংখ্যা q দ্বারা সূচিত, q এর মধ্যে থাকবে 0.1 2.5 0.3 এগুলি থাকতে পারে। আরেকটা থাকতে পারে যেমন 0.35 পৌনঃপুনিক, এটা মূলদ সংখ্যা, যাকে p/q আকারে প্রকাশ করা যায়। আমরা এটা লিখতে পারি p/q আকারে প্রকাশ করা যায়, আকারে প্রকাশ করা যায় p/q আকারে, অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এখানে যেমন 0.35 পৌনঃপুনিক 0.35 পৌনঃপুনিক, এটাকে আমরা ইচ্ছা করলে লিখতে পারি 0.35 35 35 এভাবে চলমান। 35 একটা জানা, এটা আমরা কিন্তু জানি। পৌনঃপুনিক অর্থ হচ্ছে 35 35 জানা। দশমিকের পরে জানা সংখ্যা হলে সেটা হচ্ছে মূলদ, অথবা জানা সংখ্যা হলে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। এগুলো হচ্ছে মূলদ। আর অমূলদ সংখ্যা হলো যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। p/q আকারে প্রকাশ করা যায় না, আমরা q' দ্বারা এটা প্রকাশ করতে পারি। কোনগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না, কোন সংখ্যাগুলোকে? সেগুলো হলো আমরা যদি অজানা
0.2573 এরা আসতেছে। এরপরের সংখ্যা কি আসবে সেটা জানি না। এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এটি হচ্ছে অমূল্য সংখ্যা। অমূল্য সংখ্যা আর মূল্য সংখ্যার মধ্যে ডিফারেন্সটা হলো এটি হচ্ছে অসীম, কিন্তু তাকে পরের সংখ্যাটা কি হবে সেটা আমরা জানি না, অজানা। যেমন পায়ের মান জানি, কিন্তু কত বড় পর্যন্ত যাবে অসীম, সেটা বিস্তৃত। পায়ের মান না অমূল্য সংখ্যা। তারপরে আসতেছে কিউর পরে আসতেছে কিউ প্রাইমের পরে আসতেছে বাস্তব সংখ্যা আর হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যার মধ্যে এই সংখ্যাগুলি সবই আছে। বাস্তব সংখ্যার মধ্যে সংখ্যাগুলি সবই আছে। বাস্তবের পরে আর একটা সংখ্যা আছে, সেটা হলো বাস্তবের পরে আরেকটা সংখ্যা আছে, সেটা হচ্ছে সি। সেটা হচ্ছে কাল্পনিক ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাটা কি, আমরা এই ক্যালকুলেটরে দেখবো কোনো মাইনাস সংখ্যাকে এই ক্যালকুলেটরে যদি আমরা কোনো মাইনাস সংখ্যা বর্গমূল করি, তাহলে কি আছে, ম্যাথ অ্যারো আছে। একটা ইংরেজি লেখা আছে ম্যাথ অ্যারো, তাহলে এটা হচ্ছে অসীম। ম্যাথ অ্যারো মানে অসীম, এটা মান জানা নেই। অসীম মান মানে সঠিক জানা নেই। তাহলে এখানে আমরা কি পাইলাম, এটা যদি আমরা সেট আকারে দেখাই, তাহলে এন এর এটা হচ্ছে এন, ডব্লিউ এর উপর এন, তারপরে আসতেছে কি ডব্লিউ এর উপরে জেড, জেড এর উপরে কিউ আর কিউ প্রাইম, এটা একসাথে দুইটার নাম লেখা থাকে কিউ, এটা দুইটার মধ্যে কিউ করে আসতেছে আর এরপরে আসতেছে সি। এটাকে আমরা সেট আকারে স্থাপন করতে পারি। এখন আমাদের এখানে আরেকটা সংখ্যা আছে, যেটিতে এই যে √2, √3, এগুলো আমাদের অমূল্য সংখ্যা। এই অমূল্য সংখ্যাকে আমি প্রথম পার্টি দেখাইছি যে সংখ্যা রেখায় আমরা তিনটা জিনিস স্থাপন করছি। একটা স্থাপন করছি স্বাভাবিক সংখ্যা, আরেকটা স্থাপন করছি অঋণাত্ম পূর্ণ সংখ্যা, আরেকটা স্থাপন করতে পারছি পূর্ণ সংখ্যা। এখন আমরা মূলদ সংখ্যা স্থাপন করতে পারবো, তবে এটা নির্দিষ্ট না। আমি মূলদ সংখ্যা যদি স্থাপন করি, পি বাই কিউ আকারে লেখা যায়, তাহলে এটা 0, এটা 1, এটা -1, আর যদি আমি 1.5 এবং 2, 1.5, আমি কিন্তু এটা স্থাপন করতে পারি সংখ্যা রেখায়। পি বাই কিউ আকারে লেখা যায়, এটা স্থাপন করা যায়। আমি স্কেল মেম্বার স্থাপন করতে পারি, অর্ধেকের মধ্যে হবে 1.5, কিন্তু আমি √2, √3, √5 এই সংখ্যাগুলি সংখ্যা রেখা স্থাপন করার নিয়ম হলো, আমি এখন দেখাবো কিভাবে √2, √3, √5 সংখ্যা রেখা স্থাপন করা যায়। তাহলে আমি যদি সংখ্যা রেখা √2 কে সংখ্যা রেখায় স্থাপন করি, কিভাবে করব? এখন আমি একটা রেখার মধ্যে এখানে আছে 0, এখন √2 কে আমি স্থাপন করব। তাহলে আমি এখানে যদি 0 হয়, এদিকে আমি 1 একক, এটা নিলাম 0 থেকে 1 একক, এটা এখানে 2 একক, এখানে 1 একক, 1 একক এটা নিলাম। 1 একক দেওয়ার পর আমি এখানে একটা লম্ব আঁকবো। লম্ব মানে আমি যে সংখ্যা রেখা আঁকি, এখানে মাঝখানে লম্ব আঁকবো, লম্ব আঁকলাম। এই লম্ব থেকে আমি 1 একক এটা নিব,
এখান থেকে যেমন 1 একক হয়েছে, এখানে 1 একক কেটে নেব। তাহলে 1 একক কেটে নেওয়ার পর এখানে লম্বা অঙ্ক শূন্য রাখতে পারি, আবার শূন্য থাকলে এদিকে আমি দৈর্ঘ্য পেয়ে যাবো। আর শূন্যতে যদি না আঁকে, আমি যদি এই জায়গায় কি শূন্য আসছে, আমি শূন্য থেকে নিব এখানে এদিকে নিব, তাহলে 1 এককে লম্বা আঁকবো। 1 একক লম্বা এঁকে এখান থেকে আমি 1 এককের পরিমাণ 1 একক নিব, নিলে এখানে 1 একক, এখানে 1 একক। তাহলে আমি এটা যোগ করে দেব। যোগ করে দিয়ে এইটার সমান ব্যাসার্ধ নিয়ে আমি ধরে নিলাম যে লম্ব নিয়েছে এপি, এপি এটা হচ্ছে শূন্য থেকে, তাহলে এটা দিলাম বি। তাহলে বি পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি যদি এখানে একটা চাপ আঁকি, তাহলে আমার এটা হবে √2। তাহলে √2 এর দৈর্ঘ্যটা কত? বি থেকে এই যে ডি পর্যন্ত, আমি একটা নাম দিলাম ডি। অর্থাৎ আমি দেখাইতে পারলাম যে √2 কেও সংখ্যা রেখা স্থাপন করা যায়, অমূল সংখ্যাকেও সংখ্যা রেখা স্থাপন করা যায়। ঠিক একইভাবে আমরা √3 কে যদি স্থাপন করি, তাহলে আমাদের এখানে লম্ব আঁকতে হবে 5 কাঠায়, আবার এখানে লম্ব আঁকতে হবে, এখানে 5 কাঠা লম্ব আঁকতে হবে। তাহলে আমি অতিভুজটা পাবো √3। কখন পাবো? তাহলে এখান থেকে এখানে দূরত্ব হলো আমার √2। তাহলে √2, আর এখানেও আমি 1 একক নিব, এখানে আমি এখান থেকে 1 একক নিব, 1 একক। এই 1 একক নেওয়ার পর আমি এটা যোগ করে দেব। যোগ করে দিলে ধরলাম কিউ বিন্দুতে সেট করছে। এখন বিকিউ সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি একটা বৃত্তচাপ আঁকি, সেটা এই রেখাকে আর বিন্দুতে সেট করব। এই বি আর পর্যন্ত হবে √3। আমরা এই জায়গায় √3 কে স্থাপন করতে পারলাম। ঠিক একইভাবে √5, √7 এই অমূল্য সংখ্যাগুলা সংখ্যা রেখায় স্থাপন করা যাবে। এখন এই √2 যে অমূল্য সংখ্যা, তা আমরা দেখলাম দুইভাবে, একটা হচ্ছে p/q আকারে লেখা যায় না, অমূল্য সংখ্যাকে p/q আকারে লেখা যায় না। আমরা এটা কিভাবে বুঝবো যে p/q আকারে লেখা যায় না? এটা কেন √2 অমূল্য সংখ্যা, কেন √3 অমূল্য সংখ্যা, সেটার একটা প্রমাণ করি আমরা। এখন সেই প্রমাণটা দেখাবো। এটা হলো √2 বা √3, √5 ইত্যাদি অমূল্য সংখ্যা, অমূল্য সংখ্যা। এটা প্রমাণ করতে হবে। একটা প্রমাণ করলে ঠিক একইভাবে সবগুলি প্রমাণ করা যাবে। কিভাবে? আমরা প্রথমে ধরি স্পষ্টত আমি √2 কে যদি অমূল্য সংখ্যা প্রমাণ করি, তাহলে আমি 2 লিখলাম। 2 এর ছোট, 2 এর বড়, 2 এর ছোট যার বর্গমূল হয়, 2 এর ছোট বর্গমূল হয় কার? 1, আর 2 এর বড় বর্গমূল কাছাকাছি 4। এখন আমরা কি করলাম? বা এখন 3 পক্ষ, এখানে 1, এখানে 1, √2, √4 বর্গমূল করব। তাহলে এখানে কি হবে? 1, √2, 2। এখানে দেখা যায়, এখানে দেখা যায় কি দেখা যায়? প্রথম আমরা কি দেখতে পাই? 1 এর পরে 2 স্বাভাবিক সংখ্যা। এই যে সংখ্যা রেখা আমরা একটু আগে পড়াইছিলাম, 1 এর পরে 2। তাহলে 1 এর পরে 2 স্বাভাবিক সংখ্যা, 1 এর পরে এসে 2 স্বাভাবিক সংখ্যা, এর মাঝে কোনো স্বাভাবিক সংখ্যা নাই। কেন নাই? 1 এর পরে 2, মাঝে আছে কত? √2। তাহলে √2 অবশ্যই স্বাভাবিক সংখ্যা নয়, অর্থাৎ পূর্ণ সংখ্যা নয়। তাহলে এখানে দেখা যায় √2
এক ও দুই এর মাঝে কোন পূর্ণ সংখ্যা নেই। পূর্ণ সংখ্যা নেই। সুতরাং √2 পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়। এটা হচ্ছে 1 নম্বর বাক্য। তাহলে পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা আমরা কি পাইছিলাম? n এর পরে পাইছিলাম কি? w, তারপরে পাইছিলাম z, তারপরে পাইছিলাম আমরা q, তারপরে পাইছিলাম r, এরপরে c। আমার এই সেটটার দিকে লক্ষ্য করলে দেখা যায় আমি n w z পর্যন্ত √2 এ খুঁজে পাইনি। তাহলে আমি এখন খুঁজবো কি? q। তো q যদি কিছু ধরি, আমি ধরে নিলাম যে √2 = p/q। যদি p/q যদি বাস্তব সংখ্যা কি মূলদ বা অমূলদ সংখ্যার মধ্যে বা মূলদ সংখ্যার মধ্যে পড়ে, এটা মূলদ সংখ্যা আমরা সরাসরি বলবো না, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা p/q, p ও q সহমৌলিক, p ও q সহমৌলিক। ধরে নিলাম যে √2টা p/q আকারে লেখা যায়, অর্থাৎ বাস্তব মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যাকে p/q আকারে লেখা যায়। তো দেখি p/q আকারে লেখা গেল তো এটা প্রমাণ হবে। তাহলে বর্গ করে দিলাম। বর্গ করে দিলে হয় 2 p²/q² বর্গ হলো। আর উভয় পক্ষে q দ্বারা গুণ করলে হয় 2q p²/q। কিন্তু এখানে q এর মান যাই বসাই না কেন, এখানে কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা পাবো। অর্থাৎ এখানে কি হবে? এখানে 2q belongs to n, কিন্তু p²/q not belongs to n। তাহলে কি বোঝা গেল? যে √2 p/q হতে পারে না। √2 সমান p/q হতে পারে না। √2 সমান p/q হতে পারে না। সুতরাং √2 কি সংখ্যা নয়? √2 মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা নয়। এটা 2 নম্বর বাক্য। এখন আমরা যেহেতু √2 p/q আকারে পাওয়া যায় নাই, তাহলে আমরা এখন সরাসরি কি বলতে পারি? অমূলদ সংখ্যা বলতে পারি না, কারণ আমাদের আছে r বাস্তব সংখ্যা আর c, তাদের মধ্যে যদি খুঁজে পাই তাহলে আমরা বলতে পারবো না যে এটা অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে কেন পাবো না? যেহেতু √2 একটি ধনাত্মক সংখ্যার বর্গমূল। ধনাত্মক সংখ্যার বর্গমূল। ধনাত্মক সংখ্যার বর্গমূল। সেহেতু √2 একটি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে r এর মধ্যে আছে। বাস্তব সংখ্যা হলো r এর মধ্যে আছে, কার মধ্যে নাই? যদি বাস্তব সংখ্যা হয়, যেহেতু √2 একটি ধনাত্মক সংখ্যার বর্গমূল, তাহলে ঋণাত্মক সংখ্যার বর্গমূল নয়, তাহলে কাল্পনিক সংখ্যা নয়। অতএব সে বাস্তব সংখ্যার মধ্যে আছে। বাস্তব সংখ্যার মধ্যে সবাই আছে। তাহলে আমরা বলছি কি n এর মধ্যে নাই, w এর মধ্যে নাই, z এর মধ্যে নাই, তারপরে q তার মধ্যে নাই, মানে মূলদ সংখ্যার মধ্যে নাই, c এর মধ্যে নাই, r এর মধ্যে আছে। তাই r এর মধ্যে সবাই আছে, তাহলে অমূলদ সংখ্যাও আছে। সুতরাং এটা হচ্ছে 3 নম্বর বাক্য। এটা হচ্ছে 3 নম্বর বাক্য। 3 নম্বর বাক্য। সুতরাং 1 নং, 2 নং ও 3 নং বাক্য
প্রতীয়মান হয়েছে √2 একটি অমূলক সংখ্যা। ঠিক একইভাবে আমরা √3, √5, √7 এই ডায়াগ্রামের মধ্যে বসায় দিলে প্রত্যেকটা প্রমাণ একইভাবে হয়ে যাবে, সবকিছু ঠিক থাকবে। খালি চেঞ্জ হবে কি? চেঞ্জটা হবে যেমন আমার 3 বা 5 এর ছোটকে বর্গমূল হয় 4, 5 এর বড় যার বর্গমূল হয় কাছাকাছি নয়। ঠিক একইভাবে √4, √5, √9 দিলে আমরা পেয়ে যাবো 2, √5, 3। 2 এবং 3 এর মাঝে কোনো পূর্ণসংখ্যা নেই। ঠিক একইভাবে আমরা সবগুলি প্রমাণ করতে পারবো। তবে আগামী দিনের কাজ এই √3, √5, √7 অমূলক সংখ্যা প্রমাণ করার জন্য বাড়ির কাজ দেওয়া হবে। সবাইকে ধন্যবাদ।